নিট খুব সহজ পরীক্ষা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি লেখা আছে না, নিট খুব সহজ পরীক্ষা। ম্যাম এটা আপনি কি বলছেন? 20 থেকে 25 লাখ বাচ্চা প্রতি বছর নিট দিচ্ছে, তার মধ্যে হার্ডলি 40-50,000 বাচ্চারা যারা গভর্নমেন্ট কলেজেস পাচ্ছে, সেখানে আপনি বলছেন নিট সহজ পরীক্ষা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু PW বাংলা নিট, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা শর্ট স্ট্র্যাটেজি ভিডিও, যে ভিডিওটাতে আমরা ডিসকাস করব একটা এমন জিনিস নিয়ে যেটা সবার মনের একটা প্রশ্ন হিসেবে কিন্তু দেখা যায়, বিশেষ করে যারা 11-12 পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে, এবং সেই প্রশ্নটা হলো প্রথম প্রচেষ্টায় নিট ক্র্যাক। তো এটা প্রশ্ন হিসেবে না হলেও বিস্ময় সূচক চিহ্নের সাথে এসছে যে নিট ক্র্যাক এটা কি প্রথম চেষ্টায় করা সম্ভব নাকি সম্ভব না। তো এই বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখতে পাই আমরা সবার চিন্তা ভাবনার মধ্যে, যে যেটা তাদের অ্যাকচুয়াল পোটেনশিয়ালটাকে ডেলিভার করতে কিন্তু দেয় না। তো যখন এইরকম প্রশ্ন মাথায় চলে আসবে যে প্রথম প্রচেষ্টায় আমরা নিট ক্র্যাক করতে পারবো কি পারবো না, তখন কিছু বিষয় নিয়ে আমাদের মাথাটাকে শান্ত করতে হবে। তো সেই কিছু বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেটা আজকের এই ভিডিওটাতে ছোট্ট করে ডিসকাস করব ভাবছি। তো দেখা যাক সেটা তোমাদের স্টুডেন্টদের যারা নিট অ্যাসপিরেন্ট, যারা নিটকে তাদের একটা টার্গেট হিসেবে দেখছো, তাদের ক্ষেত্রে এটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রথম যে পয়েন্টটা আমি বলবো, সেই প্রথম পয়েন্টটাই তোমাদের কাছে কিন্তু খুব অদ্ভুত এবং কনফিউজিং পয়েন্ট হয়ে যাবে যে ম্যাম এটা আপনি কি বলছেন। তো প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা ভালো করে দেখো। প্রথম পয়েন্টটা হলো কি, নিট খুব সহজ পরীক্ষা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি লেখা আছে না, নিট খুব সহজ পরীক্ষা। ম্যাম এটা আপনি কি বলছেন? 20 থেকে 25 লাখ বাচ্চা প্রতি বছর নিট দিচ্ছে, তার মধ্যে হার্ডলি 40-50,000 বাচ্চারা যারা গভর্নমেন্ট কলেজেস পাচ্ছে, সেখানে আপনি বলছেন নিট সহজ পরীক্ষা। কম্পিটিশন দেখেছেন কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কোয়েশ্চেনের লেভেলের মধ্যে চেঞ্জেস আসছে, তাহলে কিভাবে আপনি বললেন এই কথাটা নিট সহজ পরীক্ষা? এটা আমি বলতে পারলাম, কেন বলতে পারলাম বলতো? এটা বলতে পারলাম এই কারণে যে তথাকথিত যত আমাদের ইম্পর্টেন্ট গভর্নমেন্ট এক্সামস গুলো হয়, সেটা ইউপিএসসি বলো, WBCS বলো, বিভিন্ন ধরনের যত কম্পিটিটিভ বড়সড় লেভেলের এক্সাম গুলো হয়, সেই এক্সামগুলোর ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সিলেবাসটা থাকলেও কোন পাঠ্যক্রমটা নেব, বা কোন বইটা আমরা নেব, বা কোন বই থেকে পড়লে আমরা আনসার্স পেয়ে যাব, বা কোন বইটা ফলো করলে কোয়েশ্চেন্স আমরা অনেক বেশি মিল পেয়ে যাব, কমন কোয়েশ্চেন্স পাবো, সেটা কিন্তু আমরা জানতে পারি না। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমাদের এই নিট পরীক্ষাটা সোললি ডিপেন্ডেন্ট আপন ওয়ান বুক, দ্যাট ইজ NCERT। যদি NCERT বইটাকে আমরা মন দিয়ে খুব ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমাদের কাছে এই পরীক্ষাটা অনেকটা সহজ হয়ে যাবে। কেন বলতো? যে 20-25 লাখ বাচ্চার কথা আমরা বলছি, এই 20-25 লাখ বাচ্চার মধ্যে হয়তো এমন অনেক বাচ্চাই থাকে, বা মোর দ্যান 10 লাখ বাচ্চা আমি বলতে পারি এরম থাকে, যারা জানেই না যে নিটের প্যাটার্ন কি হয়, সিলেবাস কি হয়, কিভাবে পড়তে হয়। তারা সব জায়গায় নিজেদের এই সমুদ্রের মধ্যে হারিয়ে ফেলে, তারা জানে না। কিন্তু এমন কিছু বাচ্চা থাকে যাদের এই আইডিয়াটা ক্লিয়ার থাকে, তারা সেই 40-50 হাজার জনের মধ্যে চলে আসার জন্য চেষ্টা করতে থাকে। তাহলে প্রথম কথা এটা মাথায় রাখতে হবে যে আমরা জানি কোন বইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ NCERT। যখন আমি জেনে গেছি যে এই বইটা থেকেই প্রশ্ন আসবে, তাহলে পরীক্ষাটাকে কেন আমরা কঠিন বানাচ্ছি, সেই পরীক্ষাটাকে কেন আমরা সহজভাবে নিয়ে সেই যুদ্ধটাকে সহজভাবে আমরা লড়তে পারছি না। তাহলে প্রথম পয়েন্ট এটা নিজের মনে আনো যে নিট হলো একটা সহজ পরীক্ষা, বিকজ তোমাদের কাছে রয়েছে সেই মেন হাতিয়ারটা যেটা দিয়ে এই পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারবে। ফার্স্ট পয়েন্ট হলো এটা। এর পরের পয়েন্টটাই চলে আসি, দ্যাট ইজ 500 পাতার NCERT। এটা আবার কি ম্যাম? তো আমরা যদি 11 আর 12 দুটোরই যদি NCERT কে দেখি, মোটামুটি 500 থেকে 600টা পেজ মতন আমরা NCERT পাই দেখতে। ওখানে কন্টেন্ট বাকি এদিক ওদিক ডায়াগ্রাম সব সরিয়ে দিয়ে সমস্ত পেজগুলোকে বাদ দিয়ে মোটামুটি যদি আমরা দেখি 500 থেকে 600 হার্ডলি পেজের আমরা দুটো বই পাই, দুটো বই মিলিয়ে 500 থেকে 600টা পেজ হয়। তো এই 500 পাতার বই, যেটা কিনা আমাদের নিটের অ্যাকচুয়াল পাঠ্যক্রম যে সিলেবাসটা আমাদের থাকে, সেটাই যেটা 11-12 তোমরা পড়ছো সেই সেম জিনিস
জিনিসই আমাদের থাকে, আলাদা কিছুই থাকে না, নতুন এক্সট্রা কিছু থাকে না, বরঞ্চ যখন 11-12 আমরা অন্যান্য বোর্ডসে পড়ি অন্যান্য জিনিস পড়তে হয়, কিন্তু এক্ষেত্রে শুধু এনসিইআরটি পড়তে হয়। তাহলে 500 পাতার বইটা, এটাকে যদি আমরা ইচ অ্যান্ড এভরি বইয়ের পাতাকে যদি শুধু মুখস্থ না করে আত্মস্থ করার চেষ্টা করি, তার সাথে যদি কানেক্ট করার চেষ্টা করি ইচ অ্যান্ড এভরি পেজে যা যা আমরা পড়ছি, ধরো মনে হলো আজকে সকালে উঠে আমি ধরো 5টা পেজ পড়লাম এনসিইআরটি, কাল আমি এই 5টা পেজের সাথে আরো এক্সট্রা 5টা পেজ পড়লাম। এবার এই যে পড়ছি, এই পড়াটা শুধুমাত্র কিন্তু একদম কোয়ান্টিটি হিসেবে না, কোয়ালিটি হিসেবে পড়তে হবে। তোমাদের এই মাত্রাটা দেখতে হবে যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এই প্রতিদিন যে 5টা পেজ করে পড়বে, তাকে আত্মস্থ করে মনের মধ্যে ঢুকিয়ে, মাথার মধ্যে কনসেপ্টগুলোকে ঢুকিয়ে পড়তে শুরু করো। যদি এই কাজটা তোমরা করো, তবেই কিন্তু তোমরা সেই সাবজেক্টটাকে ভালোবেসে এগোতে পারবে এবং নিজের যে স্বপ্নটা সেটাকে তোমরা খুব সহজেই পূরণ করতে পারবে। তাহলে এই 500 পাতার যে বইটা আছে, ডেইলি নিজেকে 5 থেকে 10টা পেজের টার্গেট দাও এবং সেই টার্গেটটা নেক্সট ডে আরো 10টা পেজের সাথে ইনক্লুড করো। যখন মোটামুটি ধরো 1-1.5 মাস কেটে গেল, অনেকগুলো পেজ তোমরা পড়ে ফেললে, তখন কিন্তু রিকল করতে ভুলো না। অ্যাক্টিভ রিকল কিন্তু সব সময় প্রয়োজন একটা স্টুডেন্টের নিজের কনসেপ্টকে কন্টিনিউয়াস মাথার মধ্যে স্টেবল ভাবে রাখার জন্য। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট আমরা চলে আসছি যে যখন আমরা প্রিপারেশন স্টার্ট করি বা মিডল ফেজে থাকি বা যখনই থাকি না কেন, আমাদের না কিছু মাইলস্টোনের দরকার পড়ে। যখন রাস্তা দিয়েও যাই, তখনও কিছু আমরা যখন কোনো অ্যাপে কোনো আমরা যদি নেভিগেশন অন করে যাই, তো সেখানেও আমাদের কোনো একটা পয়েন্টার বলে যেখান থেকে ডান দিকে এতটা, বা দিকে এতটা, বা সোজা রাস্তা এতটা বলে দেয়, যেটা আমাদের গন্তব্যে পৌঁছতে অনেকটা সহজ করে। তো সেই গন্তব্যে পৌঁছানো যদি আমাদের নিট হয়, তাহলে সেই রাস্তার মধ্যে সব থেকে বড় মাইলস্টোন হিসেবে থাকে হচ্ছে পিওয়াইকিউ। আমরা ভাবি পিওয়াইকিউ কেন পড়বো, পিওয়াইকিউ তো অলরেডি এসে গেছে, সেটা তো আর আসবে না। কিন্তু কথাটা পিওয়াইকিউ আবার আসবে কি আসবে না সেটা না, আমাদের এটা অ্যানালাইজ করতে হবে যে পিওয়াইকিউ যদি আমরা ভালো করে দেখি, তাহলে পিওয়াইকিউ থেকে আমরা পেয়ে যাব মোস্ট কমন টপিকস, মোস্ট হাইলাইটেড টপিকস। শুধু মোস্ট কমন টপিকস বলবো না, মোস্ট হাইলাইটেড টপিকসও আমি বলবো। হাইলাইটেড টপিকস আমি বলবো যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে, সেটা আমরা পিওয়াইকিউ থেকেই দেখতে পারবো। একটা চ্যাপ্টারের যদি 10টা টপিক হয়, তার মধ্যে কোন 5টা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমরা ফিল্টার করব। যে ফিল্টার করব, সেই ফিল্টার করার পর সেখানকার রিলেটেড কোয়েশ্চেন প্র্যাকটিস করব, বিকজ কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। আর বাজারে লাখ লাখ কোয়েশ্চেন্স রয়েছে, কিন্তু কোন কোয়েশ্চেনটা বা কোন দিকটা আমার পড়লে আমার ভালো হবে, সেটার জন্য পিওয়াইকিউ দেখার পরে হাইলাইটেড টপিককে সিলেক্ট করে সাথে সাথে সেই টপিক রিলেটেড অন্য প্রশ্ন, অন্য ধরনের প্রশ্ন, ধরো যে প্রশ্নটা এমসিকিউতে এসেছিল, সেই প্রশ্নটাই যদি অ্যাসারশন রিজনে আসে, সেটাই যদি ম্যাচ দ্য কলমে আসে, সেটাই যদি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনে আসে, তাহলে সেই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য সেই রিলেটেড কোয়েশ্চেন প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই প্রয়োজন। ওকে, থার্ড পয়েন্টে চলে আসি, দ্যাট ইজ দৃঢ় প্রতিজ্ঞ। এটা তো হতেই হবে। যখনই আমাদের লাইফে আমরা কোনো কিছু কাজ করতে গিয়ে যখনই পিছপা হয়ে যাই বা ভয়ে দাঁড়িয়ে যাই, তখন একটা ড্রাইভিং ফোর্স কিন্তু আমাদের লাগে যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। এই ড্রাইভিং ফোর্সটা যে কেউ হতে পারে, তোমার পেরেন্টস হতে পারে, তোমার টিচার্স হতে পারে, বা তুমি নিজে হতে পারো। সবসময় যে অন্য কেউ হবে তা না, নিজের মোটিভেশন নিজেই কিন্তু আমরা তৈরি করতে পারি, আমাদের নিজের মধ্যে সেই ভরসাটা আনতে পারি। সেই ভরসাটা নিজের মধ্যে না আনলে, দৃঢ় প্রতিজ্ঞ না হলে, কারণ লড়াইটা তোমার, লড়াই যেহেতু তোমার, আমরা সবাই তোমার সহায়ক হিসেবে থাকবো, কিন্তু ওই যে 3 ঘন্টা লড়াইটা, ওই যে 2 বছরের লড়াইটা, সেটা তোমার একা লড়তে হবে। আমরা সেই সাহায্যটা করব, তুমি সেই সাহায্যটা, সেই যে কথাগুলো, সাপোর্টটাকে সাথে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চেষ্টা করে যেতে হবে। সেটার জন্য যে কোনো মোটিভেশনই হোক না কেন, যেটা তোমাকে মোটিভেট করে করুক, কিন্তু তোমার ডিটারমিনেশনটা কিন্তু ওটা তোমার হাতেই থাকবে। সেটা কিন্তু অন্য কেউ তোমাকে বানিয়ে দিতেও পারবে না বা জোর করে ইমপিঞ্জ করতে পারবে না, সেটা নিজের মধ্যে থেকেই আনতে হবে। এবং দৃঢ় প্রতিজ্ঞ পরে যদি চলে আসি, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তো রয়েছে, সেটা তো বলবোই। আর একটা কথা মাথায় রাখতে হবে যে যখন তুমি পড়তে বসছো বা যখন তুমি পড়ছো না হয়তো, সেই মোমেন্টগুলোতে অলওয়েজ ট্রাই টু রিলেট উইথ ইচ অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড ইউ। যদি বায়োলজির কথাই বলি, বায়োলজির কথাতে বটানি হোক, জুলজি হোক, ইচ অ্যান্ড এভরিথিং তোমার চারপাশে আছে, তোমার চারপাশের এক্সাম্পল হিসেবে আছে। ফিজিক্সও তাই, কেমিস্ট্রিও তাই। সবার আগে রিলেট করতে শুরু করো একটা জিনিসের সাথে, একটা জিনিসকে রিকল করতে শুরু করো, সেটা কিন্তু তোমার কনফিডেন্স
কনফিডেন্সকে অটোমেটিক্যালি অনেকটা বাড়িয়ে দেবে। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট হলো আবার আসিব ফিরে। তার মানে আমি পড়তে পড়তে হঠাৎ মনে হলো না 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 আমার পড়াটা ভালো হচ্ছে না, এবছর থাকার নিট দেবো না, পরের বছর দেব। তো এইটাতে সবার আগে আমি একটা কি করতে চাই, একটা কাটতে চাই লেখাটাকে। কারণ যখনই তোমাদের মাথাতে এইটা থাকবে যে আমি পরের বছর দেবো, এবছর আর ভাল লাগছে না, সময় হয়নি, অনেক বিভিন্ন ধরনের কারণ অজুহাত খুঁজে আমরা পরীক্ষাটা দেব না, যদি এই মানসিকতা নিয়ে চলে যাই তখন কিন্তু কিছুতেই আমরা ফার্স্ট অ্যাটেম্পটে নিতে পারবো না। আমরা যদি সবসময় চান্সের ওপর বসে থাকি যে চান্স হবে, পরের বার হবে, এবছর হয়নি, 2 বছর 3 বছর, কখনোই না, এটা কখনোই না। আবার আসিব ফিরে ধানচিদিটির তীরে কবিতাটাই ভালো লাগছে, কিন্তু আবার আসিব ফিরে বারবারই একই লড়াই লড়তে। ভাবো তো এবছর কম্পিটিশনটা যতটা বেশি আছে সেটা নেক্সট ইয়ার আরো বেড়ে যেতে পারে, তাহলে কেন নিজেকে আবার সেই কুয়োর মধ্যে ঢেলে দেব আমরা? তার জন্য এবারই চেষ্টা করব, যে বারে আছি প্রেজেন্টে চেষ্টা করব। আমি ফিউচারে চেষ্টা করব ভেবে রাখবো কেন, আমি প্রেজেন্টে চেষ্টা করছি বলবো। তো এই পজিটিভিটিটার সাথে কিন্তু এগোতে হবে, তবেই নিট ক্র্যাক করা সম্ভব। তাহলে এটাই ছিল আজকে আমাদের ছোট্ট ছোট্ট কিছু পয়েন্টার্স ডিসকাশন, যেটা অবশ্যই নিশ্চয়ই তোমাদের অনেকটা হেল্প করবে। নিটের মতন সহজ পরীক্ষা, যে পরীক্ষাটা পুরোটাই এনসিইআরটি বেসড হয়, সেটাকে ভালো করে রেডি করে তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার দিকে। ওকে, সো বাস আজকে এত অবধি। এছাড়া যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, যেটা পড়তে গিয়ে তোমাদের মনে হচ্ছে এই সময় তোমরা ফিল করছো, অবশ্যই বলতে পারো, সেগুলো নিশ্চয়ই ডিসকাশন করা হবে। টিল দেন তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।